বাংলা শিক্ষকে সবাইকে স্বাগত। আমি পবিত্র দাস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 4th সেমেস্টারের ছাত্রছাত্রীদের জন্য বীরাঙ্গনা কাব্য থেকে এর আগে 3টে ভিডিও শেয়ার করা হয়েছে। আজকে চতুর্থ ভিডিও। চতুর্থ সর্গ, দশরথের প্রতি কেকয়ী। দশরথের প্রতি কেকয়ীর প্রথম প্রশ্ন। দশরথের প্রতি কেকয়ী পত্রে কবি কেকয়ীকে কিভাবে উপস্থাপন করেছেন? না, কেকয়ী চরিত্রটিকে কবি মধুকবি প্রতিহত মাতৃমূর্তির গ্রাম্য রূপে এঁকেছেন, অর্থাৎ গ্রাম্যতা দোষদুষ্ট করে এঁকেছেন এই চরিত্রটিকে। এই পত্রের মূল কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? মূল কাব্যে কেকয়ীর নাম কী ছিল? না, মহাকবি বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণম থেকে দশরথের প্রতি কেকয়ী এই পত্রটির কাহিনী সংগ্রহ করা হয়েছে এবং মূল কাব্যে কেকয়ীর নাম ছিল কৈকেয়ী। বীরাঙ্গনা কাব্যে কেকয়ীর পত্র রচনার কারণ হিসেবে মধুকবি ভূমিকায় কি বলেছেন? না, কোনো সময়ে রাজর্ষি দশরথ কেকয়ীর কাছে প্রতিজ্ঞা করেন যে তাঁর গর্ভজাত সন্তানকেই যুবরাজ পদে অভিষিক্ত করবেন, কিন্তু সময়কালে রাজা তা ভুলে রামকে যুবরাজ করতে চাইলে কেকয়ী পত্র লিখতে বাধ্য হয়। অর্থাৎ পত্র রচনার কারণ এইটাই যে কোনো এক সময় রাজা দশরথ কেকয়ীকে প্রতিজ্ঞা করেছিলেন যে তাঁর গর্ভজাত সন্তানকেই তিনি ভবিষ্যতে যৌবরাজ্যে অভিষিক্ত করবেন, অর্থাৎ সিংহাসনের অধিকারী করবেন, এটা বলেছিলেন। কিন্তু সেটা ভুলে তিনি পরবর্তীকালে যুবরাজ রামকে, অর্থাৎ জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনে বসাতে চান। কেকয়ী কখন পত্রিকাটি রচনা করেন? না, সমস্ত রাজ্য জুড়ে কৌশল্যানন্দন রামচন্দ্রের যৌবরাজ্যাভিষেক এর আয়োজন শুরুর কথা মন্থরা নাম্নী দাসীর মুখে জানতে পারলে রাগান্ধ হয়ে কেকয়ী পত্রটি রচনা করেছেন। কেকয়ী পত্র রচনার মূল কারণ কি? না, যৌবরাজ্যাভিষেক হচ্ছে রামচন্দ্রের, এই কথাটা মন্থরার মুখে যখন তিনি শুনেছেন তখন সমস্ত হিতাহিত জ্ঞান ভুলে তিনি পত্রটি রচনা করেছেন। দশরথের পরিচয়। তিনি রঘুবংশীয় রাজকুলপতি, অযোধ্যার রাজা। তাঁর প্রধানা মহিষী 3জন, কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ী, এখানে কেকয়ী নামে পরিচিতা। তার 4টি পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। দশরথ জ্যেষ্ঠ পুত্র রামকে রাজত্ব করতে চাইলে ছোট রানী কৈকেয়ীর পরামর্শে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে এবং ভরতকে অযোধ্যার সিংহাসনে বসানোর কথা আদায় করে নেন এবং পরবর্তীকালে রামচন্দ্রের মর্মাহত হয়ে শোকে দশরথ দেহত্যাগ করেন। এটা রামায়ণ থেকে কাহিনী সংগ্রহ করা হয়েছে। কেকয়ীর পত্র শুরু হয়েছে কিভাবে? না, একই কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ, এই নাটকীয়ভাবে কবি কেকয়ীর পত্রটি শুরু করেছেন। সত্য মিথ্যা জ্ঞান তার কভু না সম্ভবে। কার কথা বলা হয়েছে বা কার জ্ঞানের কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে? না, কেকয়ী তাঁর দাসী মন্থরার কথা বলেছেন যে তার কোনো সত্য মিথ্যা জ্ঞান সম্ভব নয় তার পক্ষে, সে যা তা বলে চলেছে। কেন বলেছে? না, দাসী মন্থরার মুখেই কেকয়ী রামের যৌবরাজ্যাভিষেকের কথা প্রথম জানতে পারে, কিন্তু দাসী যেহেতু নিজ কুলোদ্ভবা, নিজ বংশে তার জন্ম, কাজে তার কথায় সত্য মিথ্যা জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। প্রথমে তার কথাই স্বীকার করে নিয়েছেন, আবার পরবর্তীকালে এটা যেন নিজেকেই কৈফিয়ত প্রদান। কেকয়ী তার পত্রে রাজাকে প্রথমেই একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেছে। একই কথা শুনে আজ মন্থরার মুখে রঘুরাজ এইরকমভাবে যখন বলছে, তখন
দাসী মন্ত্রের মুখের উপরে তখন এই প্রশ্নবাণে জর্জরিত করেছে। এই রীতি এর আগে এবং এর পরে কবি কোথায় প্রয়োগ করেছেন? না মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেকে চিত্রাঙ্গদা রাবণকে এইভাবে প্রশ্নবাণে জর্জরিত করেছে, এবং বীরাঙ্গনা কাব্যেরই শেষ পত্র তথা একাদশ স্বর্গতে নীলধ্বজের প্রতি জনা তার স্বামী নীলধ্বজকে এইরকমভাবে প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছেন। হলো কৌতুক বড় বাড়িতেছে মনে, লাইন তোলা প্রশ্ন। কৌতুক বড় বাড়িতেছে মনে, কি কারণে কৌতুক বাড়ছে? না অযোধ্যা নগরীর প্রত্যেকেই বিবিধ ভূষণে সাজছে, কিন্তু কেন? কোনো শত্রু কি হত হয়েছে যুদ্ধে? রাজার কি আবার কোনো সন্তানের জন্ম হলো? ঘরে কি কোনো কুমারী কন্যা আছে? আজকে তার বিবাহ? এই সকল কারণ জানতে চেয়েছে। কেন অযোধ্যা নগরী কেন এরকম সেজে উঠেছে আনন্দোৎসবে? এই সমস্ত কারণগুলোর মধ্যে কি কোনো একটা কারণ ঘটেছে? এইটা বলে কোনটা আসল কারণ এটা জানবার জন্য কেকয়ীর কৌতুক বেড়ে গিয়েছে। ভাগ্যবান তুমি চিরকাল, কে বলেছে কাকে বলেছে এই প্রশ্নের কোনো মূল্য নেই এখানে, কেননা এটা যেহেতু কেকয়ীর পত্র তো কেকয়ী বলেছে দশরথের উদ্দেশ্যে। কিন্তু প্রশ্নটা হলো কেন ভাগ্যবান বলেছে? কেন না কেকয়ী তার স্বামী দশরথকে পরিহাস করে এই কথা বলেছে? কারণ রাজা দশরথের রানী সংখ্যা প্রায় 350। বেশি বয়সেও রাজা বিয়ে করার দিক থেকে ওস্তাদ এবং রসময়ী নারীধন লাভে তিনি চিরকালই অন্যান্য পুরুষদের তুলনায় এগিয়ে। এ কারণে কেকয়ী ব্যঙ্গ করে দশরথকে ভাগ্যবান সম্বোধন করেছেন। পরের প্রশ্ন, নতুবা কেকয়ী দেব মুক্ত কণ্ঠে আজি কহিত, কি বলতো? না বলতো কেকয়ী বলতে চায়, কেকয়ী বলতো অসত্যবাদী রঘুকুলপতি নির্লজ্জ, প্রতিজ্ঞা তিনি ভাঙ্গেন সহজে, ধর্মশব্দ মুখে গতি অধর্মের পথে। এটা বলতো। কেন সে বলতে পারে না? না কেকয়ী বলতে চায় এই কথা কিন্তু বলতে পারে না, তার কারণ হলো কেকয়ী বলতে চাইলেও বলতে পারে না, কেননা স্বামী যেহেতু গুরুজন আর সে যেহেতু অর্থাৎ কেকয়ী যেহেতু তার দাসী অর্থাৎ গুরু নিন্দা বা পতি নিন্দা তিনি করতে চান না, এই জন্য তিনি বলতে পারেন না। কিন্তু কথা হলো বলতে কি বাকি রেখেছে? পরের প্রশ্ন, অযথার্থ কথা যদি বাহিরায় মুখে, কেকয়ী বলছেন যদি অযথার্থ কথা বাহিরায় মুখে, তাহলে যথার্থ কথা কোনটি যেটাকে অযথার্থ বলে অস্বীকার করা যাবে না? অথবা যথার্থ যদ্যপি অপবাদ, অপবাদ কোনটি? কোন অপবাদটিকে কেকয়ী যথার্থ অপবাদ বলেছে? অথবা কেমনে ভঞ্জিবে কলঙ্ক, কোন কলঙ্কের কথা বলা হয়েছে? না সমস্ত প্রশ্নের একটাই উত্তর, যখন যেটা যেভাবে যদি যেমনভাবে আসবে সেটা বসিয়ে উত্তরটা লিখতে হবে এরকমভাবে। যে কথাটি হলো অসত্যবাদী রঘুকুলপতি নির্লজ্জ, প্রতিজ্ঞা তিনি ভাঙেন সহজে, ধর্মশব্দ মুখে গতি অধর্মের পথে। এই লাইনটা মুখস্থ করে নিও, বারবার বলছি এই লাইনটা মুখস্থ করে নিও, কারণ এই লাইনটা হুবহু দিতে পারলে না খুব একটা ভালো ইমেজ তৈরি হবে। পরের প্রশ্ন, কেকয়ীর কাছে আর দশরথ আগের মতো আসে না, এ প্রসঙ্গে কেকয়ীর নিজস্ব ধারণাটি কি? না কেকয়ীর কাছে দশরথ আর আগের মতো আসে না, কেন আসে না? কেকয়ীর মতে কেন আসে না? না যেহেতু কেকয়ী এখন দিন দিন হচ্ছে বিগত যৌবনা অর্থাৎ বয়স বেড়ে যাচ্ছে, আগের মতো তার শরীরের লাবণ্য সৌন্দর্য আকর্ষণ ক্ষমতা আর নেই। কুটিল কালের এই অভিসন্ধি রাজা দশরথ সহজেই লক্ষ্য করেছে, তাই আর আসে না। অর্থাৎ যৌবন যেহেতু কেকয়ীর যৌবন যেহেতু বিগত হয়ে গিয়েছে, চলে গিয়েছে, এখন আর তার কাছে মধু পাওয়া যাবে না, এটা কেকয়ীর ধারণা। এগুলো সব কেকয়ীর ধারণা, সেই জন্যই কেকয়ী মনে করছে যে সেজন্যই হয়তো স্বামী আর তার কাছে আসে না। কি সত্য করিলা প্রভু ধর্মে সাক্ষী করি মোর কাছে, কেকয়ীর কাছে
কি সত্য করেছিলেন দশরথ? না অযোধ্যাপতি বা অযোধ্যাধিপতি দশরথ একবার কেকয়ীর সেবায় সন্তুষ্ট হয়ে প্রতিজ্ঞা করেন ভবিষ্যতে তিনি তাঁহার গর্ভজাত পুত্র ভরতকেই যুবরাজ পদে অভিষিক্ত করিবেন। কিন্তু রাজা যেন আজ তা ভুলে গিয়েছেন। এই সত্যটাই তিনি করেছিলেন যে তিনি তার গর্ভজাত পুত্রকেই ভবিষ্যতে রাজসিংহাসনের অধিকারী করবেন, এই সত্যটা করেছিলেন, যেটা তিনি ভুলে গিয়েছেন। নীরবে এ দুঃখ আমি সহিব তাহলে। কোন দুঃখ কেন সহ্য করবে? না, রাজা দশরথ কেকয়ীকে অল্প বয়সে কথা দেন যে ভবিষ্যতে তার গর্ভজাত পুত্রকে সিংহাসনে বসাবেন, কিন্তু আসলে ঘটে ঠিক উল্টো। রাম অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র রাম যুবরাজ হিসেবে মনোনীত হয়। এটি কেকয়ীর কাছে দুঃখের কথা। স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেজন্য দুঃখের কথা। কিন্তু কেকয়ী বলছে যে কেন সহ্য করবে? নীরবে দুঃখ আমি সহিব তাহলে, আমি সয়ে নেব। কেন সয়ে নেবে? না, রাজা যদি অল্প বয়সে নেহাতি কামমদে মত্ত থেকে বৃথা আশা দিয়ে ছলনা করে থাকেন, তবে সেটা রাজার এই সশব্দ বিস্তৃতির কথাটি তিনি নতমস্তকে স্বীকার করে নেবেন। যদি এটা ছলনা হয়, যদি রাজা ছলনার জন্য, তাকে ভোগ করবার জন্য এই মিথ্যা কথাটুকু বলে থাকে, তাহলে তিনি সেটা নীরবে সহ্য করে নেবেন। একুপথে পথি কি হে সূর্যবংশপতি? সূর্যবংশপতি বলতে দশরথের কথা বলা হয়েছে। কোন কুপথ? না, কেউই শুনেছে জগতের সকল কামুক ব্যক্তিরাই ধর্মকে জলাঞ্জলি দিয়ে কৌশলে মেয়েদের মন চুরি করে থাকে। সূর্যবংশপতি দশরথও কি এই কুপথেরই পথি, অর্থাৎ সুযোগের অসৎ ব্যবহারকারী মিথ্যাবাদী? আগের প্রশ্নটাই ছিল যে রাজা যদি কামাচারের জন্য, শুধুমাত্র ভোগের জন্য কেকয়ীকে কথা দিয়ে থাকেন, প্রতিজ্ঞা করে থাকেন কেকয়ীর সামনে, তবে তিনি দুঃখ করবেন না। তারপরের প্রশ্নটাতে যেটা আছে সেটা ওইটারই যেন রেশ, যে সেই কুপথে, কামুকদের কুপথে কি দশরথও কি হাঁটতে শুরু করেছেন, সূর্যবংশপতিও? পরের প্রশ্ন, দেবতা ও মানুষরা দশরথকে কি বলে ব্যাখ্যান করে? ধর্মশীল, জিতেন্দ্রীয়, নিত্য সত্যপ্রিয় বলে ব্যাখ্যান করে থাকেন দশরথকে। ভারত রত্ন রঘুকুল চূড়ামণি কে? না, কেকয়ীর চোখে তার একমাত্র পুত্র ভরতই হলো ভারত রত্ন রঘু চূড়ামণি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই কারণ এটা ভ্রান্তি দেওয়া প্রশ্ন। স্বাভাবিকভাবে মনে হবে যে দশরথের কথাই হয়তো বলছে, কিন্তু দশরথ নয়, উত্তরটা ভরত। কিন্তু বাক্যব্যয় আর কেন অকারণে? কেকয়ী কখন কথা বলেছে? না, কেকয়ী জানে মুখ দিয়ে সে যতই ব্যঙ্গবিষ উদ্গার করুক না কেন, সে আর কোনো মতেই রাজাকে তার লক্ষ্য থেকে ফেরাতে পারবে না। তাই সে আর অকারণে বাক্য ব্যয় করতে চায় না। বিতংশ শব্দের অর্থ কি? বিতংশ শব্দের অর্থ পাখি ধরার লতা জাল। চলিল তেজিয়া আজি, কেকয়ী কোথায় চলল? না, কেকয়ী রাজার উপর রাগ করে ভিখারিণী বেশে দেশ দেশান্তরে চলল। দেশ দেশান্তরে ফিরে কেকয়ী কি প্রচার করবে, কাদের তা শেখাবে? না, কেকয়ী দেশ দেশান্তরে ফিরে প্রচার করবে পরম অধর্মাচারী রঘুকুলপতি। এই লাইনটা এবং আগের সেই অসত্যবাদী ওই লাইনটা, এই দুটো কোটেশন কিন্তু মুখস্থ করে নিও। কেকয়ী দেশ দেশান্তরে ফিরে প্রচার করবে কি না, পরম অধর্মাচারী রঘুকুলপতি। কাদের তা শেখাবে? না, দেশে ফিরে ফিরে সে যেখানে যাবে এবং যাকে দেখতে পাবে তাকেই রঘুপতির এই গুণের কথা জানাবে। পথিক, গৃহস্থ, রাজা, কাঙাল, তপস্বীকে জানাবে। সুখসারি পাখিকে শিখিয়ে বনে ছেড়ে দেবে। গ্রাম বালকদের শিখিয়ে দেবে, হাততালি দিয়ে খেলা শিখিয়ে দেবে, এই বলেই। এছাড়াও গাছের ছালে লিখে রাখবে পাহাড়ের উঁচু গায়ে। তবু লজ্জাহীনা তুমি। পরের প্রশ্ন, তবু লজ্জাহীনা তুমি কাকে কেন লজ্জাহীনা বলা হয়েছে? না, কেকয়ী দশরথকে লজ্জাহীনা বলেছে
লজ্জাহীন হবে, এটা আকারটা কাটাই আছে যদিও। কেকই দশরথকে লজ্জাহীন বলেছে, কেননা এত বয়সেও এই বৃদ্ধ কামুক রাজা বাম দেশে কৌশল্যা মহিষীকে নিয়ে রাজসভায় বসে থাকেন সব্বার সম্মুখে। এই জন্য বলা হয়েছে লজ্জাহীন। সীতাকে, সীতা দশরথের জ্যেষ্ঠ পুত্রবধূ, রামচন্দ্রের স্ত্রী। তার দুই পুত্রের নাম লব এবং কুশ। তাকে বনবাস যাপনকালে রাবণ কৌশলে হরণ করে নিয়ে গিয়েছিল। দুবার তাকে, একবার যুদ্ধ শেষে দেশে ফিরবার সময় অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, এবং পরবর্তীকালে আরও একবার অগ্নি পরীক্ষা দেওয়ার সময় তিনি বসুধা অর্থাৎ মৃত্তিকা ভেদ করে মৃত্তিকার গর্ভে প্রবেশ করেছিলেন। এসবারে লয়ে কর ঘর, কাদের নিয়ে ঘর করার কথা বলা হয়েছে? না প্রধানা মহিষী কৌশল্যা, যুবরাজপুত্র রাম ও তার স্ত্রী সীতা, এদের নিয়ে ঘর করার কথা বলেছে। কেকই অভিমানাহত হয়ে বা রাগান্ধ হয়ে, যে আমাকে আর কিস দরকার, ওগুলোই তো সব। প্রধানা মহিষী কৌশল্যা, যৌবরাজ্যে অভিষিক্ত হবে তারই পুত্র রাম, এবং যৌবরাজ্যে অভিষিক্ত হলে যুবরাজের রানী তো সীতা হবে। অর্থাৎ এই দিকটা নিয়েই তুমি ঘর করো, আমি চললাম। কেকই তার নিজের পুত্রকে কি করবে? কেকই নিজে তো বেরিয়ে যাবে অযোধ্যা থেকে, তারপর তার পুত্রকে কি করবে? না কেকই তার পুত্রকে দিব্যি দিয়ে মানা করবে দশরথের খাবার খেতে, প্রবেশ করতে মানা করবে, এই পাপপুরে অর্থাৎ অযোধ্যাপুরীতে প্রবেশ করতে মানা করবে, এবং তার থাকার ব্যবস্থা করবে নিজে পিতার আশ্রয়ে, মাতা মহালয়ে। ঠিক আছে, মানে ভরতের সাথে তার পিতার কোনো প্রকার সংস্রব রাখতে চায় না। কেকই তার পত্র কিভাবে লিখেছে বলে জানাই? না চিরিবক্ষ মনোদুঃখে লিখিনু শনিতে লেখন, বুক চিরে মনের দুঃখে বুকের রক্ত দিয়ে এই কবিতাটা বা এই পত্রটি কেকই রচনা করেছে। স্বাভাবিকভাবেই এই পত্রে যে ক্ষোভ, যে বিতৃষ্ণা দশরথের প্রতি উদ্গার করেছে, তা বুক চেরা মনোদুঃখই বটে। পত্রের শেষে কেকই কি লিখেছে? না পত্রে এত কিছু বলার পরেও পত্রের শেষে যেটা বলেছে সেটা সত্যি, মানে কেকই যে আদৌ গ্রাম্য দোষদুষ্টা সেটা বোঝা যায়। না থাকে যদি পাপ এ শরীরে, পতি পদগতা যদি পতিব্রতা দাসী, বিচার করুন ধর্ম রীতি মতে। এই তো হলো তার বয়ান, শেষ বয়ান। যদি পাপ শরীরে না থাকে, যদি আমি পতিব্রতা দাসী হই, তাহলে ধর্ম ঠাকুর বিচার করুক ধর্মরীতি মেনে। এটা ছিল শেষ বয়ান। কেকই তদ্ভব শব্দ, অর্থাৎ কৈকেয়ী এই তৎসম শব্দ থেকে আগত কেকই। আর দশরথের প্রতি কেকই পত্রটি বীরাঙ্গনা কাব্যের চতুর্থ স্বর্গ। এই তো হলো আজকে আমাদের দশরথের প্রতি কেকই এই পত্রিকার খুঁটিনাটি প্রশ্নোত্তর। আশা করি এখান থেকে পেয়ে যাওয়া যাবে ফোর্থ সেমেস্টারের ছেলে মেয়েদের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। নমস্কার। আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।